আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ। টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিক হলো সপ্তম অধ্যায় সরল দোলক। ঠিক আছে। আচ্ছা, তো সরল দোলকের ক্ষেত্রে আসলে আমি একটা তোমাদের পিকচার শো করতেছি একটা সরল দোলকের। আসলে তো অনেকেই আসলে সরল দোলকটার জিনিসটা কি বুঝো না। তো তোমাদের হাতে যদি একটা সুতা থাকে বা একটা যদি আশেপাশে একটা সুতা থাকে, একটা সুতা না, সুতা নিয়ে এই জিনিসটাকে কোনো একটা অবজেক্ট, আমি যেভাবে দেখাচ্ছি এখানে দেখো, এইরকম একটা অবজেক্টের সাথে এরকমের সুতাটার সাথে তোমাদের ছোট তালা অথবা চাবি আছে না, এই চাবি এরকমের করে কি ঝুলাই দাও। ছোট সুতো নেবে, যে গাড়ির সুতো আমরা যেটা দিয়ে কাঁথা সেলাই করে এরকম। তো দেখবা কি এই জিনিসটা ঝুলাই দেওয়ার ফলে এইখানে কি থেকে এই যে ঝুলাই দেওয়ার ফলে একটা দৈর্ঘ্য, নির্দিষ্ট দৈর্ঘ্য পেয়েছো। ঠিক আছে। এই দৈর্ঘ্যে এটাকে কি করছো, ঝুলাই দিছো। তো ঝুলাই দিলে এই জিনিসটা যে মাঝখান থেকে যে এইখান থেকে এইটুকু আছে না, এই হলো তোমার ঝুলানো। তো ফিজিক্সের ভাষায় এই যে বস্তুটা আছে, যেটাকে আমি তোমার চাবি অথবা ছোট তালা হিসাবে বলছি, সেটা হলো কি বব। এটা কি বব। ঠিক আছে। বা কোনো একটা ওজন পিণ্ড, আর এটা হলো কি সুতা। তো এরকম একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি, এখানে এখানে কি করি, বল প্রয়োগ করি। এফ বল প্রয়োগ করলাম। তো এফ বল প্রয়োগের ফলে বস্তুটা এই যে এই বস্তুটা অনেকটা বার এই জায়গায় চলে আসবে, এইখান থেকে কোনাকুনি ভাবে। আবার কতক্ষণ পর এই পাশে চলে আসবে, এই জায়গায়। ঠিক আছে। এই একটাই বস্তু দোল দিয়ে একবার কি এদিকে চলে যাবে, দোল দিয়ে একবার কি ওদিকে চলে যাবে, তখন এইখানে একটা কোণ সৃষ্টি হবে। তখন তোমার কি এই জায়গায় ঠিক সিমিলারলি এরকম একটা কি চিত্র হবে। তো আমি তোমাদের জাস্ট একটা ডেমো বুঝেছি। এটা একটা সরল দোলক, যে সরল দোলকে কি এই পাশ থেকে এই যে এইখান থেকে যদি তুমি বস্তুটা ছাইড়া দাও, এই যে ব্ল্যাক মার্ক করে দেখাচ্ছি, এইখান থেকে বস্তুটা যদি ছাইড়া দাও, এইখান থেকে এদিকে ঘুরা আবার এইখানে ব্যাক করে আসতে এটা 2 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে। কয় সেকেন্ড সময় লাগবে, 2 সেকেন্ড। তাই এটাকে আমরা মাঝে মাঝে সেকেন্ড দোলকও বলি। ঠিক আছে। কি বলি, সেকেন্ড দোলক। ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদের কিছু ব্যাখ্যা, মানে আসলে কি কি জিনিস নিয়ে ব্যাখ্যা করা দরকার সেগুলো নিয়ে আগে একটু ব্যাখ্যা করব, তারপর আসলে এই জিনিসটা ডিপে আরো ঢুকবো। এটা আসলে আমি করে দিই। আচ্ছা দেখো, তো ফার্স্ট অফ অল হলো সরল দোলন গতিটা কি আসলে সেটা একটু জানি। তো বলছে কি কম্পনশীল, কম্পনশীল মানে যেটা কাঁপতে পারে, মানে যে আমি দোল দেওয়ার জিনিসটা বুঝলাম। কোনো বস্তুর কণার ত্বরণ সাম্য অবস্থা থেকে একটুখানি স্যার একটু জুমটা একটু বাড়ায় দিই। আচ্ছা, এই যে কম্পনশীল কোনো কণার, কোনো বস্তু কণার ত্বরণ সাম্য অবস্থা থেকে কণাটির সরণের সমানুপাতিক এবং সর্বদাই সাম্য অবস্থান থেকে অভিমুখী হলে এই কণার গতিকে একটি সরল দোলন গতি বলে। কি গতি বলে, সরল দোলন গতি বলে। ওকে। তো এখানে কি বলছে, ধরো আমার এই একটা বস্তু আছে, এই বস্তুতে কি যদি আমি ত্বরণ, ত্বরণ মানে কি বেগের পরিবর্তনের হার, এই কণাটার সরণের দিকে ঘুরতেছে। দেখো কণাটা যদি আমি ধাক্কা দেওয়ার ফলে এদিকে যায়, তাহলে এই ত্বরণও কিন্তু এইদিকে কাজ করতেছে। তাহলে বলছে যে ত্বরণ এইখান থেকে কতটুকু সরবে সেটার কি সমানুপাতিক। ঠিক আছে। সাম্য অবস্থা থেকে কণাটির সরণের সমানুপাতিক। তাহলে এই বস্তু কণার যে ত্বরণ সৃষ্টি হবে, ত্বরণ মানে এ, ঠিক আছে, এই এ এইখান থেকে যে এই পর্যন্ত গেছে, এই যে সরণ সৃষ্টি হয়েছে, এই সরণের কি সমানুপাতিক। ঠিক আছে। এবং এইটা সবসময় কি সর্বদা কি সাম্য অবস্থার অভিমুখী হলে, তাহলে কণার দোলনকে আমরা বলবো কি সরল দোলন গতি। ঠিক আছে। তো আশা করি সবাই ক্লিয়ার। তো নেক্সট বলছে কি দোলন বা কম্পন। পর্যায়বৃত্ত, পর্যায়বৃত্ত মানে কি কোনো একটা কাজ যদি রিপিটেড করে, ধরো এদিক থেকে কতক্ষণ ওদিকে গেছি, আবার এদিক থেকে এদিকে আসছি, আবার ওদিকে গেছি, আবার কি এদিকে আসছি, এটাকে বলা কি পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে। কি গতি, পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতিবিশিষ্ট কোনো কণা যদি বারবার একই পথ দিয়ে আসা যাওয়া করে, তবে তার গতিকে দোলন বা কম্পন বলা হয়, যেটা আমি একটু আগে বললাম। বা আমি যদি চিত্রটা তোমাদের একটু দেখাই, তাহলে দেখো এই যে একবার কি এ থেকে কোথায় যাবে, বিতে, এ থেকে কোথায় যাবে, এই যে এ থেকে আসবে কোথায়, প্রথমে বিতে, বি থেকে আবার আসবে কোথায়, সিতে, আবার দেখো সি থেকে আসবে কোথায়, বিতে,
বি থেকে আবার যাবে কোথায়, এতে। এরকম করে দুলতে থাকবে কিন্তু এটা, ঠিক আছে। একটা সময় কি এটা থেমে যাবে, ঠিক আছে। যেহেতু আমাদের ওজন আছে, এটা বাধা জনিত আছে, যে এটা কিসের বাধা বলতে, বাতাসের যে বাধাটা আছে সেই বাধার কারণে এটা কি থেমে যাবে। এবার আসো পূর্ণ দোলন। কি আছে স্যার, পূর্ণ দোলন। কোনো কম্পনশীল কণার বস্তু কণা তার গতি পথের উপরস্থিত কোনো বিন্দুতে যদি কোনো দিকে গতিশীল থেকে আবার সেই দিকে গতিশীল অবস্থায় ফিরে আসে, তবে ঘটনাকে কি পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন বলা হয়। সোজা বাংলায় আমরা যেটা বললাম যে এই জিনিসটাকে বলছে তারা যে পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন। এই যে বস্তুটা এখান থেকে এই বিন্দু থেকে কি, এই বিন্দু থেকে কি, এই যে বি বিন্দুতে সি বিন্দুতে একটা গতিতে গেছে, ঠিক আছে। এই যে যে গতিতে গেছে আবার কি সেই গতিতে এখানে আবার ফিরে যদি আসে, সেটা কি বলা, কি পূর্ণ দোলন। তার মানে এ থেকে সি একটা কি পূর্ণ দোলন, ঠিক আছে। এ থেকে সি আবার সি থেকে কি এ, এটা একটা কি পূর্ণ দোলন। আশা করি ক্লিয়ার তোমরা। তো নেক্সট দেখো কি আছে, দোলনকাল। দোলনকাল কি, এই যে একটা পূর্ণ দোলন দিতে কতটুকু সময় নেবে সেটাই হলো কি দোলন কাল বা পর্যায়কাল বলি আমরা, ঠিক আছে। তারপর আছে কি স্যার আমাদের কম্পাঙ্ক। একক সময় মানে 1 সেকেন্ডে কণা যতগুলা দোলন সম্পন্ন করবে তাকে বলা হবে কি কম্পাঙ্ক। ওকে, একে এফ দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, এফ দ্বারা। আর দোলনকালরে টি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা স্যার, টি দ্বারা। কৌণিক কম্পাঙ্ক। কোন সরল দোলন কি গতিসম্পন্ন কোনো একক সময় যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে কি কৌণিক দূরত্ব বা বলে, ঠিক আছে। তাহলে কৌণিক দূরত্ব আসলে কি দেখাই আসি তোমাদের একটু। কৌণিক দূরত্ব হলো এই যে এইখানে, এটা হলো কি কৌণিক বিস্তার না। তাইলে আমরা কৌণিক সরণ কাকে বলছিলাম বা কৌণিক দূরত্ব কি পড়ছিলাম, একটা যদি কোনো বস্তু যদি কি এরকম বৃত্তাকার পথে যদি যতটুকু কোণ করে চলবে, এই যে যতটুকু কোণে থিটা কোণে গেলে এটা কি কৌণিক আসলে সরণ বা কৌণিক দূরত্ব আমরা হিসাব করছিলাম, যে কোনাকুনি ভাবে যতটুকু চলবে তাহলে থিটার মান যত হবে সেটা কি আমার কৌণিক ত্বরণ বা কৌণিক সরণ। ওকে, তো দেখো তারপর আছে দশা। দশা মানে বুঝে আমাকে হয় দশা খারাপ বা, তাহলে সরল দোলন গতি কি সম্পন্ন অবস্থায় বেগ ত্বরণ ইত্যাদি সার্বিক অবস্থাকে বোঝাতে কি দশা শব্দটি ব্যবহার করেছে। মানে যে কোনো সময় ধরো 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে, 4 সেকেন্ডে বা 1.15 সেকেন্ড, এইসব বিভিন্ন সেকেন্ডে আমার বস্তুর অবস্থানটা কেমন আছে সেটা বোঝাতে আমরা কি ব্যবহার করি, দশা। তাহলে দশা মিন্স কি, সরল দোলকের বিভিন্ন অবস্থার মান। এবার আসো বিস্তার। বিস্তার বলতে কি কোনো কম্পনশীল কণার সাম্য অবস্থান থেকে সর্বাধিক কি সরণের মানকে কি বলা হয়, বিস্তার বলা হয়। একটু আমরা এখান থেকে দেখে আসি যে কোনটা আসলে বিস্তার। এই যে রৈখিক বিস্তার, এইটুকু স্যার, বস্তুটা এই অবস্থান থেকে এই অবস্থানে সর্বাধিক সরণ করছে, ঠিক আছে। এই সর্বাধিক সরণটুকুই বলা হয় কি রৈখিক বিস্তার। ওকে, বুঝতে পারছি। এই হলো আমাদের এই জায়গার মূল টপিকগুলা। এইগুলো তোমাদের আসলে মুখস্থ করতে হবে, যে কারণ এইগুলো পরীক্ষায় তোমাদের দিবে, যে যে কোনো একটা দিলে দিতে পারে, ঠিক আছে। তো আসলে আমি তোমাদের এটা মনে হয় যে বুঝাইতে পারছি যে কতটুকু যে আসলে সরল দোলকটায় কি কি টার্ম আছে, কি কি আছে, সবগুলাই মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করছি। তো এখন দেখো এখানে সরল দোলকের মোস্ট ইম্পর্টেন্ট এর দেয় এবার এই সালের বোর্ডে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হলো কি যে প্রুভ দ্যাট, সরি ম্যান, প্রুভ দ্যাট বা প্রমাণ করো যে সরল দোলকের যে গতি সেটা একটা সরল দোলন গতি। সরল দোলকের যে গতিটা থাকে সেটাকে একটা সরল দোলন গতি। তো ভালো কথা, যদি এটা বলছে তাহলে আমাদের একটা কি করতে হবে, এটাকে প্রুভ করতে হলে একটা চিত্র দেখো স্যার। আমি এখানে একটা চিত্র নিছি। এর আগে একটু কথা লিখে দিই। একটি সরল দোলকের দোলক পিণ্ডের ভর, মানে এই যে বস্তুখানা আছে না, এই বস্তুখানার ভর কত আমার, এম ভর, এম, ঠিক আছে, এম ভরের একটা বস্তু কিছু মানে বব। আর এর কার্যকারী দৈর্ঘ্য এল, তাহলে কার্যকারী দৈর্ঘ্য কি, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো কার্যকারী দৈর্ঘ্য, ঠিক আছে। এখন তুমি যদি বস্তুটাকে, এই যে এই বস্তুখানাকে তুমি যদি বল প্রয়োগ করো, তাহলে বল কি আমার এই জায়গায় ডব্লিউ ইকুয়াল টু কি এম জি, এটার ওয়েট যে আছে, ঠিক আছে, এটার একটা ওয়েট আছে, এটার কি একটা ওয়েট, এটার কি আছে একটা ওয়েট, যে এই জিনিসটা ওজন আছে না, ওজন ইকুয়াল টু কি ডব্লিউ ইকুয়াল টু কি এম জি, ডব্লিউ ইকুয়াল টু কি এম আর কি জি। দেখো তাহলে আমরা এখানেও লিখছি কি ডব্লিউ ইকুয়াল টু এম জি। তো এই এম জি জিনিসটা কিন্তু যখন তুমি একটু বল প্রয়োগ করবে তখন কিন্তু আর সোজা থাকবে না, এরকমের বরাবর থাকবে না। এই জিনিসটা কি
একটু কোণে চলে আসবে, দেখো এই যে একটা কোণে চলে আসছে, এই কার্যকরী দৈর্ঘ্য, এটাও কিন্তু কার্যকরী দৈর্ঘ্য এল, কারণ সুতা তো আর বলে নেই, সুতা যেটুকু আছে এটুকু দিয়েই আবার একটু দোল দিছে। তাহলে এইখানে দেখো মাঝখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এই কোণটা হলো কি আমার থিটা, কোণটা হলো কি থিটা, ঠিক আছে। রৈখিক এটা আমরা কি বলতে পারি কি কৌণিক সরণ বা কৌণিক বিস্তার বলতে পারি, ঠিক আছে। তো দেখো যখন এই জিনিসটা ঘুরছে তখন এর মাঝখানে একটা গোলাকার বা অর্ধবৃত্তাকার একটা জিনিস সৃষ্টি হয়েছে, আর এই কোণের ফলে এইখানে কি হয়েছে, একটা এই এম জির দুটো উপাংশ সৃষ্টি হয়েছে, একটা হলো কস উপাংশ আর একটা কি সাইন উপাংশ। কারণ আমরা আগের অধ্যায়ে যে পঞ্চম ষষ্ঠ অধ্যায় করে আসছি যে কোন একটা কৌণিক জিনিসের দুটো উপাংশ থাকে, একটা হলো কস একটা কি সাইন। তাহলে এমজির সাথে যে এই যে জিনিসটা আছে এটা কি, এই যে মূল হলো এমজি হলো অতিভুজের সোজা বরাবরটা, ঠিক আছে। এটার সাথে থিটা কোণ আছে, তাহলে আমি বলছিলাম আগেও বলছি যে কোণ যেদিকে থাকবে সেটাই কস হবে, তাহলে এটা কি এমজির সাথে কস থিটা, কারণ ববের ওজন কত আমার এমজি, তার সাথে এই উপাংশের নাম হবে কি এমজি কস থিটা। আর এই কোণের বিপরীত অংশটা কি সাইন, তাহলে এইটার অংশ হবে কি এমজি সাইন থিটা। ওকে, এ হলো চিত্রে। এখন এই চিত্রের এইখানে আমরা একটা কথা লিখছি, প্রত্যয়নী বলের মান। এখন হোয়াট ইজ প্রত্যয়নী বল, ঠিক আছে, প্রত্যয়নী বলটা আসলে কি, এই প্রত্যয়নী বলটা একটু জানি আসি, তারপর এখানে লিখলাম আমরা প্রত্যয়নী বল মাইনাস এফ ইকুয়াল টু মাইনাস এম ডি সাইন থিটা। এটা কেন নিছি আমি একটু পরে বিস্তারিত বলতেছি, আগে একটু প্রত্যয়নী বলটা কি সেটা একটু দেখে আসি, ঠিক আছে। আশা করি চিত্রটা ক্লিয়ার তোমরা। দেখো প্রত্যয়নী বল বলছে কি, বস্তু কণাকে তার সাম্য অবস্থা থেকে সামান্য বিচ্যুত করলে, বিচ্যুত মানে কি একটু সরাইলে এমন একটি লব্ধি বলের উদ্ভব হয়। লব্ধি বল বলতে ওই যে কস থিটা সাইন থিটা যেটা বললাম না, যোগফল কস আর সাইনের যে সম্মিলিতটা ওই বের হয়েছে, ওইটা হলো কি লব্ধি বল, ঠিক আছে, যা কণাটিকে তার সাম্য অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করে, ঠিক আছে। তার মানে ধরো এই বস্তুটা আগে ছিল কোথায়, এই যে ধরো সাপোজলি আমি এখান থেকে একটু বুঝাই তোমাকে, আগে আমার বস্তুটা ছিল কোথায়, এই যে এইখানে হলো সাম্য অবস্থা, একদম সোজা নিউট্রাল ভাবে আছে। এখন যেহেতু বল প্রয়োগ করছো তাইলে বস্তুটা ঘুরে এইখানে চলে আসছে, ঠিক আছে। এইখানে আসার ফলে এইখানে তার কি দুটো উপাংশ সৃষ্টি হয়েছে, একটা কি কস উপাংশ আর একটা কি সাইন উপাংশ, এই যে। তাহলে এই হলো আমার থিটা, তাহলে এটা কি আমার এম জি কস থিটা, ঠিক আছে, আর এটা কি এম জি সাইন থিটা। ওকে, এখন দেখো এই দুইটা বলের ভিতরে যে বলটা সাম্য অবস্থায় ফিরে আনার চেষ্টা করে, স্যার এই যে বলটা আছে, যে কস থিটার যে বলটা আছে, এই বলটা কিন্তু সাম্য অবস্থায় ফিরে আনার জন্য চেষ্টা করবে না, দেখো, কারণ এটা নিম্নমুখী বল ক্রিয়া করতে, কিন্তু এই যে জিনিসখানে আছে সাইন থিটাটা, সেটা কিন্তু এই দিকটায় ক্রিয়া করে, দেখছো, এই যে বি বিন্দুর দিকে ক্রিয়া করে, তার মানে এই বি বলটা কি, এই যে এম জি সাইন থিটা বলটা, সেটা কি আমার এই যে এটাকে সাম্য অবস্থায় ফিরে আনার চেষ্টা করে। এখন একটু খেয়াল করো, আমরা বস্তুর উপর যখন বল প্রয়োগ করব, ধরো আমার এই বস্তুটা আছে, এটার উপর আমি বল প্রয়োগ করছি, এর সামনের দিকে যাওয়ার কথা, পিছনের দিকে আসবে না, কিন্তু এই প্রত্যয়নী বল যেটা সেটা কিন্তু পিছনের দিকে ব্যাক করতেছে, দেখছো, এই যে এদিকে ব্যাক করতেছে, ঠিক আছে। এই যে এখান থেকে এইখানে আবার কি ব্যাক করতেছে, ব্যাক করার জন্য এটা হবে কি মাইনাস এম জি সাইন থিটা, ঠিক আছে, এফ ইকুয়াল টু কি মাইনাস এম জি সাইন থিটা। তো আশা করি বুঝতে পারছো তোমরা। তো দেখো এখন আমরা প্রমাণে চলে যাই, এই যে, তাহলে এখান থেকে আমরা শুরু করি, তাহলে আমরা প্রত্যয়নী বলের জন্য আমরা হলো কি এফ ইকুয়াল টু মাইনাস এম জি সাইন থিটা। তো এখানে আমরা সাইন থিটা মানে সর্বোচ্চ কোণটা সমান সমান আমরা ধরছি কি থিটা, ঠিক আছে, কোণ ধরে নিছি, কারণ আমরা ওই সাইন থিটার মানটাকে নগণ্য ধরে থিটা হিসাবেই কাউন্ট করছি। তো থিটা লিখলাম, আর থিটা কি কোণ, কোণ ইকুয়াল টু কি চাপ ভাগ কি ব্যাসার্ধ না, চাপ ভাগ কি ব্যাসার্ধ, তাহলে চাপ কে এক্স আর ব্যাসার্ধ কে এল, কারণ যে এই কার্যকারী দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা তুমি সারাউন্ডিং ভাবে এভাবে ঘুরাইলে দেখো একটা বৃত্ত হয়ে যাবে, দেখছো, তার মানে এল কি আমার অর্ধবৃত্ত একটা ব্যাসার্ধ, এটাকে যদি এই পেন্ডুলাম হিসাব করে ঘুরাও তাহলে কি একটা বৃত্ত হয়ে যাবে, তাহলে এটা আমার কি চাপ থিটা ইকুয়াল টু কত, চাপ ভাগ কত ব্যাসার্ধ। আসি এবার দেখো পরেরটা আছে কি, দেখো তাহলে আমরা এম জি আর এল রে একসাথে লিখলাম, মাইনাস এম জি বাই কত এল রে একসাথে লিখছি, আর এক্স রে কে আলাদা লিখলাম, এটা কি আমি 1 নং সমীকরণ দিলাম। তো পরের লাইনে এই এম জি বাই এল কে একটা ধ্রুবক ধরছি যার নাম কি কে, ঠিক আছে, এটাকে আমরা 2 নং সমীকরণ হিসাবে কাউন্ট করব, ঠিক আছে।
এম জি বাই এল কে কি আমরা একটা ধ্রুবক ধরছি যার নাম কি কে। তো এখন দেখো নেক্সট এই যে 1 নং সমীকরণ আছে, এই যে 1 নং সমীকরণে যে এফটা আছে, এই এফ এর পরিবর্তে তুমি এই জায়গায় কি এম এ বসাও। ঠিক আছে, এই যে আমি লিখে দিছি 1 নং সমীকরণে এফ ইকুয়াল টু এম এ বসিয়ে পাই, আর বাকি যা আছে লেখছো এই যে। ঠিক আছে, এখন দেখো উভয় পক্ষই দেখি এই যে আমার এম আর এই এম কি বাদ, তাহলে থাকলো কি এ ইকুয়াল টু মাইনাস এই মাইনাস পাইলা, এই জি পাইলা, এই এল পাইলা, আর এই এক্স এটাকে ধরো 3 নং। ঠিক আছে, ঠিক সিমিলার ভাবে তুমি আবার 2 নং সমীকরণে এফ ইকুয়াল টু এম এর মানটা বসাও। তো 2 নং সমীকরণ মানে এই যে এটার কথা বলতে হয়। ঠিক আছে, তো 2 নং সমীকরণে এই এফ এর মান কি এম এ বসাইছি। ঠিক আছে, আর এই মাইনাস কে এক্স, এই মাইনাস কে এক্স রয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো এই জায়গা থেকে এমটাকে আমরা কি করছি, এই পাশে ভাগাকারে পাঠাই দিছি। ঠিক আছে, এই যে কে নিচে, এখন দেখো কে নিচে যখন ভাগাকারে পাঠাই দিবা তখন দাঁড়াও একটুখানি, তখন দেখো যখন আমি কে রে এখানে এম রে ভাগাকারে পাঠাই দিছি তখন এই কে বাই এম এই কথাটা হলো কি ওমেগা স্কোয়ার, কি হবে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমার যে কৌণিক সরণ আছে না, কৌণিক এই যে কৌণিক বেগ, এই কৌণিক বেগ হোল স্কোয়ার কে বাই এম, ধ্রুবক বাই কত ভর। এখন দেখো এইখানে আমাদের এই এক্স এক্স পাশে পড়ে রইলো, এখন এটাকে ধরলাম 4 নং সমীকরণ, এটাকে ধরলাম 3 নং সমীকরণ। তা আমি এখানে আরেকটা কাজ করব, 3 নং এবং 4 নং সমীকরণ হতে পাই, 3 নং এবং কি 4 নং সমীকরণ হতে পাই। তো 3 নং সমীকরণে কি আছে দেখো, এ ইকুয়াল টু মাইনাস জি বাই এল এক্স, আর 4 নং আছে কি এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স। উভয়ের মধ্যেই কিন্তু একটা জিনিস কমন আছে এ, আবার এখানেও আছে কি এই যে এখানেও আছে কি এ, তো উভয় পক্ষে এ আর এ কি বাদ, তাহলে এইটুকু সমান সমান কি এইটুকু। ঠিক আছে, তাহলে মাইনাস জি বাই এল এক্স সমান সমান কি মাইনাস কে বাই এক্স। আমরা লাইনটি একটু দেখি তাহলে এখন, এই যে ঠিক আছে দেখছি মাইনাস জি বাই এল ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স, উভয় পক্ষে এক্স আর এক্স কি বাদ, সাথে কি মাইনাসটা আর এই মাইনাসটাও কি বাদ, তাহলে থাকবে কি জি বাই এল আর কে বাই কি এম। তো পাইলাম এটা। এখন দেখো নেক্সট হিসেবে কি আছে, 4 নং আর 5 নং হতে পাই, 4 নং আর কি 5 নং। তো 4 নংটা একটু দেখে আসি আর 5 নংটা একটু দেখে আসি, ঠিক না, এ হলো 4 এ হলো 5। ঠিক আছে, আমরা একটু লাইনটা দেখি, আবার এখান থেকেও কি এ আর এ বাদ, তাহলে মাইনাস কে বাই এম এক্স সমান সমান কি মাইনাস ওমেগা স্কোয়ার বাই কত এক্স, এই দুটো কি সমান। এখন দেখি আমরা নিচে এটা সমান লিখছি কিনা আমরা, এই দেখো এখানে আমরা এটাই লিখছি যে মাইনাস কে বাই এম এক্স আর কি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। দেখো উভয় পক্ষে মাইনাস এক্স আর মাইনাস, এই যে এই মাইনাস এক্স আর এই মাইনাস এক্স কি বাদ, উভয় পক্ষে দেখিয়ে দিয়েছি বাদ, তাহলে কে বাই এম সমান সমান কত ওমেগা স্কোয়ার। আর একটু আগে আমরা একটা লাইন লিখে আসছি দেখো, জি বাই এল ইকুয়াল টু কে বাই এম, তাহলে এই কে বাই এম এর পরিবর্তে আমি লিখতে পারি কি জি বাই এল। ঠিক আছে, তাহলে জি বাই এল যদি লেখো আর এখানে আছে কি ওমেগা স্কোয়ার, কি আছে ওমেগা স্কোয়ার, তাহলে আমরা কৌণিক বেগে চতুর্থতায় পড়ে আসছি ওমেগা ইকুয়াল টু কত 2 পাই বাই টি, এই যে ওমেগা ইকুয়াল টু কত 2 পাই বাই টি। ঠিক আছে, তাহলে আমরা এই মানটা এখানে বসাই দিছি। এখন স্কোয়ার করো, দুইটা স্কোয়ার করলে হবে কত 4, সাইডটা চেঞ্জ করে দেয়, এটা এই পাশে নিয়ে আসছি, আর পাইরে করলে পাই স্কোয়ার, টিরে করলে টি স্কোয়ার, আর জি বাই এল জি বাই এল। এখন এটার সাথে এটা কোনাকুনি গুণ দাও, আর এটার সাথে এটা কোনাকুনি গুণ দাও, যারা একটু কম বোঝো তারা এরকমের ভাঙ্গাই ভাঙ্গাই করো আমার মতন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা এখন কি করতে পারি, এই এখান থেকে জিটা আমার টি দরকার আছে, টিটা আমার দরকার আছে, তাই আমি কি করলাম জিটা এটা নিচে পাঠিয়ে দিলাম ভাগাকারে, তাহলে এল ভাগ জি লিখলেই হবে, কারণ এটা নিচে সবটা নিচেই পড়ে গেছে। এখন দেখো এই স্কোয়ারটা কি করতে পারি, আমি রুট আকারে পাঠিয়ে দিতে পারি, আমি রুটটা কি ওরে আলাদা দিব, আবার কি ওরে আলাদা দিব, এই যে দেখো এইখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, পরের লাইনে তাই এই 4 রে যদি রুট করো তাহলে পাবো কত 2, আর পাই স্কোয়ারে রুট করলে ওই স্কোয়ার রুট কাটাকাটি শুধু পাই, আর এটা রুট ওভার এল জি। এখন দেখো এই হলো আমার কি সরল দোলকের সমীকরণ। ঠিক আছে, তো সরল দোলকের এটাই কি সরল দোলকের
দোলকের কি দোলনকালের সমীকরণ। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। এই ক্লাসে মোটামুটি আমরা এখানে তোমাদের মূল টপিকটাই বুঝিয়ে দিচ্ছি। আশা করি এগুলো একটু বাসায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা সবাই পারবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো পেলে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর সবাই বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে। ঠিক আছে, তো ভালো থাকো। আসসালামু আলাইকুম।